আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রত্যেককে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা আসলে দিনের যেসব আলোচিত সংবাদ থাকে সেগুলোকেই বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে বিতর্ক। সংস্কার পরিষদের অধিবেশন না ডাকায় উদ্বেগ বিরোধী দলের। জবাবে সরকারি দল বলছে সংবিধানে এই পরিষদের কোনো অস্তিত্ব নেই। আরেকটি শিরোনাম, ফিলিং স্টেশনে ভিড়, তেল সরবরাহ আজ থেকে বাড়তে পারে। যুদ্ধ বন্ধ চায় না যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টি হামলা চলছেই। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও বিরোধী দল। সংস্কার পরিষদের বৈঠক না ডাকা উদ্বেগের, বলছেন স্বরাষ্ট্র বিরোধী দলীয় নেতা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জবরদস্তিমূলক, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক প্রধান, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। হরমুজ প্রণালীতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সংবিধান, সংসদ অথবা আদালত লাগবে। সংবিধান সংস্কার পরিষদের পক্ষে বিপক্ষে সংসদে বাহাস। পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় মিরাজদের, রেশনিং প্রত্যাহার হলেও পাম্পে তেল এখনও মিলছে না। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, গণভোট জুলাই সনদ আদেশ নয়, সংবিধানের পথে সরকার। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক। পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। পশ্চিম ইরানে ব্যাপক হামলা ইসরায়েলের, নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা তেহরানের। আওয়ামী লীগকে চেনা যায় না, কিন্তু জামাতকেও চেনা মুশকিল, বলেছেন মনিরুল হক চৌধুরী। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, জনমনে বাড়ছে সংশয় কৌতূহল, জুলাই সনদের গন্তব্য কতদূর, এমন প্রশ্ন তুলেছে তারা। আরেকটি শিরোনাম, হরমুজে ট্রাম্পের ডাকে সাড়া নেই, টার্গেট এবার নেতানিয়াহু। উঠে গেল তেলের রেশনিং, মজুতদারি করলে জেল জরিমানা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, আজ দেশের 54 জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শহীদ জিয়ার খাল খননের ধারাবাহিকতা ধরে রাখতে চান তারেক রহমান। প্রেসিডেন্টের ভাষণের উপর সাধারণ আলোচনা শুরু। যুক্তিতর্কে প্রাণবন্ত সংসদ। মূল্যায়িত হচ্ছেন বিএনপি নেতারা। 42টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ধুরন্ধর ভার্গো টোবাগো, 7 মাসে 358 কোটি টাকার ভ্যাট ফাঁকি। আবার ফোন দিলে খারাপ হবে, ক্যাপ্টেন পরিচয়ে হুমকি। সময় শেষ, সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদের উত্তেজনা। জাতীয় সংসদের অধিবেশন মুলতবি, ধেয়ে আসছে মহাসংকট। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে উত্তপ্ত সংসদ। তত্ত্বাবধায়ক পুনরুজ্জীবিতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সরকার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। গার্ডিয়ানের বিশ্লেষণ, ইরান সংঘাত এখন প্রতিদ্বন্দ্বীদের সামরিক পরীক্ষা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বিরোধের কেন্দ্রে সংস্কার পরিষদ, সংসদে পাল্টাপাল্টি সরকারি ও বিরোধী দল। কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা। আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, ধেয়ে আসছে মহাসংকট। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদ ঘিরে সংসদে বিতর্ক। প্রধানমন্ত্রীর নানা উদ্যোগেও গতি ফেরেনি প্রশাসনে, শিহরণ জাগানিয়া সিরিজ জয় বাংলাদেশের। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে বাহাস। রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের। শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, আগামী অর্থবছর সরকারের ঋণ গ্রহণ 3 লাখ কোটি টাকা ছাড়াতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বিতর্ক। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স, ইরান ইউএস নাভ নেগোসিয়েশন টু এন্ড ওয়ার। অ্যানাদার হেডলাইন্স, গভর্নমেন্ট অপোজিশন এমপিস স্পার ওভার রিফর্ম কাউন্সিল। হয় নিউ ইউএস ট্রেড উইপন এ থ্রেট টু বাংলাদেশ। Another English daily, the Daily Observer. Their main headlines, Lailatul Qadr tonight,
PM greets nation Muslim Ummah. Another headlines, Tiger seal series against Pakistan. Fuel rationing withdraw, consumers to get as much as needed. ইংরেজি দৈনিক দ্য নিউ এজ দেয়ার মেন হেডলাইন্স, গভর্নমেন্ট অপোজিশন ডিবেট কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিল, 133 অর্ডিন্যান্স সেন্ট টু জাতীয় সংসদ স্পেশাল কমিটি টু ফর রিভিউ, ফুয়েল রেশনিং গোজ বাট ক্রাইসিস কন্টিনিউজ। স্যার, এই ছিল আজকের বিভিন্ন যেই পত্রপত্রিকা আমরা দেখলাম সেগুলোর শিরোনাম, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে তারা শিরোনাম করেছে সংসদে গতকালকের বিতর্ক। আমরা যেটা দেখেছি এমপিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, প্রাণবন্ত সংসদ, যেখানে গতকালকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে একটা হইচই হয়েছে আমরা দেখেছি। বিশেষ করে সরকার পক্ষ বলছে সংবিধানে সংস্কার যেই পরিষদ সেটির আসলে কোনো অস্তিত্ব নেই, যদিও বিরোধী দল বলছে এটা এক ধরনের উদ্বেগ যে এখনও শেষ দিন পর্যন্ত আহ্বান করা হয়নি অধিবেশন। এই যে জুলাই সনদ বাস্তবায়ন, সেটা আসলে গন্তব্য বা ভবিষ্যৎ, সেটা কি অনিশ্চয়তায় পড়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে। শুভ সকাল এবং রমজানের শুভেচ্ছা দর্শকদেরকে। হ্যাঁ, আপনি আজকে যে পত্রিকাগুলোর শিরোনাম পড়লেন, এই শিরোনামগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেটা নিয়ে এখন কথা বলছি, অর্থাৎ জুলাই সনদের মানে বাস্তবায়নের ভবিষ্যৎ কি। গতকাল জাতীয় সংসদ, আমরা জানি যে 12 মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে এবং গতকাল জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের পর বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মধ্যে এই সংবিধান সংশোধন নিয়ে, সংস্কার নিয়ে আমাদের পরিষদ নিয়ে একটা প্রাণবন্ত বিতর্ক হয়েছে। আসলে আমরা গতকাল আমাদের জাতীয় সংসদকে যে ধরনের দেখছি, সেটাই কিন্তু আমাদের কাছে প্রত্যাশা যে আমাদের জাতীয় সংসদে আমাদের আইন প্রণেতা হিসেবে যারা বিজয়ী হয়েছেন তারা সংসদে উপস্থিত থাকবেন এবং সেইখানে তারা প্রাণবন্ত যৌক্তিক বিতর্কে তারা অবতীর্ণ হবেন এবং এর মধ্য দিয়ে আমাদের দেশের ভবিষ্যৎ আইন এবং জনকল্যাণমূলক সিদ্ধান্তগুলো এখানে গৃহীত হবে, সেগুলো আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশার জায়গাটার কিছুটা প্রতিফলন আমরা গতকাল দেখলাম। এখন যে ইস্যুটি নিয়ে কালকের যে বিতর্ক এবং আজকের সংবাদপত্রগুলোতে বড় করে হেডলাইন এসেছে, সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, অর্থাৎ জুলাই সনদ অধ্যাদেশ যেটি রাষ্ট্রপতি করেছিলেন এবং যে সনদের ভিত্তিতে একটি গণভোট হয়েছিল, সেই গণভোটের পরিপ্রেক্ষিতে যারা আমাদের জাতীয় সংসদে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, একই সাথে তারা গণপরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, এই ধরনের একটা বক্তব্য আছে। এবং সেটার অনুযায়ী আমরা দেখলাম যে বিরোধী দল যারা আছেন, তাদের বিরোধী দলের সদস্যরা তারা সেখানে দুটোর ওথ তারা গ্রহণ করেছেন, কিন্তু সরকারি দল প্রথমেই স্পষ্ট করে বলে দিয়েছে যে গণপরিষদের অস্তিত্ব যেহেতু আমাদের সংবিধানে নেই, অতএব আমাদের পার্লামেন্টের মাধ্যমে এই গণপরিষদের বিষয়টি আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে এবং শপথটিও আমাদের সংবিধানের সাথে যুক্ত করে তারপরে শপথ করতে হবে। এই নিয়ে আমরা সরকারি দল এবং বিরোধী দল এবং একই সাথে আমরা যারা বিশেষজ্ঞ যারা আছেন, সংবিধান বিশেষজ্ঞ থেকে, তাদের মধ্যেও আমরা একটা বিতর্ক পার্লামেন্টের বাইরেও আমরা দেখছি এবং ভিন্ন ভিন্ন মত, মিশ্র প্রতিক্রিয়া সেগুলো দেখছি। তো আমরা যেটি সরকার দলের পক্ষ থেকে স্পষ্টতই বলা হচ্ছে, যেহেতু এটি সংবিধানের মধ্যে নেই, সংবিধানে অন্তর্ভুক্ত করে আমরা মানে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। সেই ক্ষেত্রে বিরোধী দল যদি নোটিশ দিতে বলা হয়েছে, স্পিকার নোটিশ দিলে কি সেটা আসলে বিবেচনা নেওয়া হতে পারে? এখন দেখেন, এখন তো দুই ধরনের প্রতিক্রিয়া। একটা হলো নোটিশ দিলে স্পিকার সেটা বিবেচনায় নিতে পারেন, এটা এক ধরনের হতে পারে। আরেকটা হলো এই নিয়ে ইতিমধ্যে একটা রিটও হয়েছে, তো এখন আদালত পর্যন্ত সেটি গড়িয়েছে এবং আমাদের সংবিধানের কোনো বিষয়ে যদি অস্পষ্টতা বা বিতর্ক তৈরি হয়, তাহলে কিন্তু সর্বোচ্চ আদালত সেইখানে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সেটার এখানে আছে। এখন কোন পথে যাবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে কালকে শাহদিন মালিক একটি কথা বলেছেন যে এই যে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ, সেটি কিন্তু আমাদের অসাংবিধানিক। শাহদিন মালিক এটা তিনি বলেছেন। কিন্তু এইটার উপরে তো স্যার গণভোটটা হলো, গণভোটকে কি আমরা পাশ কাটিয়ে গেলাম? হ্যাঁ, গণভোটটা হলো এবং তিনি বলেছেন এই গণভোটটাই অসাংবিধানিক এবং এক ধরনের জবরদস্তিমূলক অধ্যাদেশের মধ্য দিয়ে এটি করা হয়েছে। এবং সালাউদ্দিন আহমেদও কিন্তু এই জবরদস্তিমূলক বলেছেন, শব্দটা তিনিও উচ্চারণ করেছেন।
তো এটার বিষয় হলো আমরা যখন জুলাই সনদ যখন আদেশটা যখন ঘোষণা করা হয় সেই সময় আপনার মনে থাকবে যে বিএনপি এটার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল, যে তারা বলেছিল যে এমন ইস্যু এখানে যুক্ত করা হয়েছে যে ইস্যুতে তারা সম্মত ছিলেন না, বা কোনো কোনো ক্ষেত্রে বলেছেন দু একটা ইস্যু এরকম যুক্ত হয়েছে যেটি আলোচনায় ছিল না, তারা নোট অফ। তো এই বিষয়গুলো নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল এবং শাহদ্বীন মালিক সাহেব বলেছেন যে সংবিধান সংস্কার বা সংবিধানের পরিমার্জন করার জন্য, সংশোধন করার জন্য যে 2/3 মেজরিটি পার্লামেন্টে থাকে, এখন কিন্তু সরকার দলের আছে, তারা কিন্তু এই সংস্কার কমিশনের মধ্যে না গিয়েও কিন্তু তারা প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন বা পরিমার্জন করতে পারেন, বা এটাই তিনি বলেছেন। আবার বদিউল আলম মজুমদার বলেছেন যে সংবিধানে যেটিই হোক না কেন, কিন্তু যেটা যেহেতু জুলাই সনদ এক ধরনের রাজনৈতিক সমঝোতার ব্যাপার ছিল, অতএব এটাকে পাশ কাটিয়ে যাওয়া এটা একটা রাজনৈতিক বিশ্বাসঘাতকতা শব্দটাও তিনি উচ্চারণ করেছেন। তো এখন গতকাল পার্লামেন্টে যে বক্তব্যটা হয়েছে, আমাদের যে জুলাই সনদের ঘোষণা যেটি ছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সংসদ নির্বাচনের 30 কার্য দিবসের মধ্যে, নির্বাচনের পর 30 কার্য দিবসের মধ্যে কিন্তু আপনার সংবিধান সংস্কার পরিষদ 30 দিনের মধ্যে আহ্বান আছে, যেটি শেষ ছিল, কিন্তু সেটি তো আহত হয়নি। এখন এটা নিয়ে ডিবেট হবে এবং বিরোধী দল বলেছে যে তারা রাজপথে, প্রয়োজনে তারা রাজপথে যাবে। তো আমরা এই মুহূর্তে যেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি পার্লামেন্টেই একটা সুরাহা হওয়া উচিত, এবং বিরোধী দল এবং সরকার দল যদি তারা একটা ঐক্যমত্যে আসতে পারে তাহলে সেটি আমাদের রাজপথের আন্দোলনের দিকে আর যেতে হয় না। আমি মনে করি আগামী দিনে আমাদের যে সংসদের মানে কার্যক্রম পরিচালিত হবে সেইখানে একটা এর মধ্য দিয়ে একটা সুরাহা একটা হবে। মাঝখানে আমি একটা প্রশ্ন করতে চাই। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন, সংসদ চলবে আইনিভাবে, এখানে আবেগের কোনো জায়গা নেই। কিন্তু আমরা যে দেখলাম যে এই জাতীয় জুলাই সনদ, যেটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রচিত এই জাতীয় জুলাই সনদ, সেই জায়গায় যে হতাহতদের আবেগের একটা জায়গা ছিল, সেটা কি আসলে এই প্রতিফলন থাকবে না? না, আমি একটা জিনিস বলছি, বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে জুলাই সনদে যে সমস্ত বিষয় আছে তারা প্রত্যেকটা মানে বিষয় তারা বাস্তবায়ন করতে তাদেরও এক ধরনের অঙ্গীকার আছে এবং তারা এটা প্রতিশ্রুতিবদ্ধও। তারা প্রতিশ্রুতিবদ্ধ শব্দটা বলেনি, বলেছেন যে এটা তারা বাস্তবায়ন করবেন। এখন কোন প্রক্রিয়ায় করবেন সেটা নিয়ে একটা আছে। শাহদ্বীন মালিকের বক্তব্য কিন্তু এটা একটা ইঙ্গিত আমাদের আছে যে সংবিধানের যে সমস্ত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আসে সেই সংস্কারগুলো আপনি জুলাই সনদের ভিত্তিতে না করলেও যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে কিন্তু 2/3 যেহেতু মেজরিটি আছে সেখানে তারা এটা বাস্তবায়ন করতে পারেন বা এটা সংস্কার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় জুলাই সনদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো, যেগুলো মানুষের প্রত্যাশা, আপনি অন্ততপক্ষে যে বিষয়গুলোর মধ্যে ঐক্যমত্য আছে সেইগুলো যদি সরকার এবং বিরোধী দল তারা যদি ঐক্যমত্যে আসে তাহলে কিন্তু পার্লামেন্টে সেগুলো সংশোধন করার সুযোগ আছে। এখন এই সুযোগ কারা কিভাবে নিবে বা কিভাবে বাস্তবায়ন করবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা। তবে আমরা বলতে চাই যে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে তারা এখানে পার্লামেন্টে আসছে। এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে সনদ তৈরি হয়েছে সেই সনদে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো প্রতিফলিত হয়েছে সেইগুলো বাস্তবায়নে বিএনপি সরকারকে মনোযোগী হওয়া উচিত। এবং আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এবং পার্লামেন্টে তাদের যে 2/3 মেজরিটি যেখানে আছে সেইটা নিয়ে ইতিবাচক পদক্ষেপের ক্ষেত্রেই তারা এই মেজরিটির প্রয়োগ করবেন, এটা আমরা চাই। আপনি একটু আগে বলছিলেন যখন যে গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তখন হয়তো উচ্চ আদালতের নির্দেশনা পেতে হয় কিংবা শরণাপন্ন হতে হয়। আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায়টা ছিল সেটি পুনর্বহাল করা হয়েছে এবং বলা হচ্ছে সেই রায় বাতিল করা ছিল কলঙ্কিত এবং ত্রুটিপূর্ণ। জি, এই যে সিদ্ধান্ত নতুন করে হলো, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আসলে এই ব্যবস্থাটা কেন তুলে দিতে চেয়েছে? আচ্ছা, আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল একটা আন্দোলনের মধ্য দিয়ে। এখানেও কিন্তু মানুষের আত্মহুতির প্রশ্ন ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, মানে সংশোধনীর মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তার মাধ্যমে সপ্তম, অষ্টম, নবম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং আপনি 2004 সালে আপনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে 2001 সালে বা 2 সালে প্রথম একটা রিট হয়। 4 সালে একটা রায় হয় উচ্চ আদালতের এবং সেখানে বলা হয়েছিল যে ত্রয়োদশ সংশোধনী যেটা করা হয়েছে এবং এর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটি করা হয়েছে সেটি বৈধ এবং সংবিধান সম্মতভাবেই সেটি করা হয়েছে। এরপরে এটার আপিল করা হলো। সেই আপিল যখন করা হলো সেইখানে আমরা দেখি যে 2011 সালে সংবিধানের 5ম সংশোধনীর মধ্য দিয়ে উচ্চ আদালতের একটা বিভক্ত রায়, একটা বিভক্ত রায়
এবং একই সাথে এই রায়ের যে অবজারভেশন, সেই অবজারভেশন সেগুলোকে উপেক্ষা করে আওয়ামী লীগ রাতারাতি তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নেয় এবং এটাকে অগণতান্ত্রিক একটা ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করা হয়। এবং মজার ব্যাপার হলো, রায় প্রদানের অনেক দিন পর অবসরে যাওয়ার পর যখন বিচারপতি খায়রুল হক সাহেব যখন পূর্ণাঙ্গ রায়টা তিনি প্রকাশ করলেন, সেখানে কিন্তু অবজারভেশনটা ডিলিট করে দেওয়া হয়েছিল, অমিট করে দেওয়া হয়েছিল, এটা আর ছিল না। যেখানে আর কয়েকটা থাকতে পারে, অন্তত 2টা নির্বাচন, সেখানে একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে দ্বাদশ এবং একাদশ, এটার কথা স্পষ্টভাবে বলা হয়েছিল। তো এইগুলো বাতিল করে দিয়ে করা হলো। এবং আওয়ামী লীগের কেন এইটি বাতিল করেছিল এটার তো আমাদের কাছে স্পষ্ট। তারা বাংলাদেশে রাজনৈতিক সরকারের অধীনে একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের একটা ভিশন 2041 একটা ছিল, এবং সেইটাকে বলবৎ রাখার জন্য তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে রাজনৈতিক সরকারের অধীনে নিজেদের মতো করে নির্বাচন করার একটা অভিপ্রায় নিয়ে, অসৎ অভিপ্রায় নিয়ে তারা এই কাজটি করেছিল। এবং পরবর্তীতে আমরা দশম একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের এই অসৎ উদ্দেশ্য সেটা চরিতার্থ করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যে উদ্যোগটি নিয়েছিল সেটা। তো গতকাল এই রায়ের পূর্ণাঙ্গ মানে কপি রায়টা আর কি মানে সেটা প্রকাশিত হয়েছে এবং বিদায়ী বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, প্রধান বিচারপতি, তিনি এই রায়টি লিখেছেন এবং এটি প্রকাশিত হয়েছে। এবং আমাদের ধারণা করছি যে আগামী যে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপরেই মধ্য দিয়েই হবে। ফলে তবে এই যেটি আপনি বলেছিলেন, আমার ধারণা এটি যদি রায়টি আসে তাহলে আমাদের জাতীয় সংসদে আবার এটিকে একটা সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে এটার বহাল হবে। কিন্তু আমরা এর আগে দেখেছি যে এই যে সবশেষ প্রধান বিচারপতি তিনিই হবেন প্রধান উপদেষ্টা কিংবা সরকার প্রধান, এই যে নতুন আগের জিনিসটি বহাল করা, আমরা দেখেছি এর আগে বয়স বাড়িয়ে অনেককে হয়তো প্রধান বিচারপতি রাখার একটা প্রবণতা, সেটা কি এই ধারা থাকলে সেটা থাকতে পারে? দেখুন, আমাদের এখন যেটা হয়েছে যে বিচারপতিদের যে সর্বশেষ বয়স 67 বছর বৃদ্ধি করা হয়েছে, এটা নিয়ে তারা সমালোচনা করেছেন। কিন্তু যদি বিএনপির একটা ম্যাল ইন্টেনশন নিয়ে 67 বছর, পরবর্তীতে কোনো বিচারপতিদের পক্ষ থেকে তো আমরা এই ধরনের দাবি উত্থাপিত হয়নি যে যেটা অবৈধভাবে বা একটা উদ্দেশ্যমূলকভাবে বয়স বৃদ্ধি করা হয়েছে এটা বাদ দিয়ে আমরা আবার 65-তে যাই, সেটা তো হয়নি। এই সুযোগ তো সবাই ভোগ করছেন, কিন্তু একটা পদ্ধতিকে তারা এখানে বলা হচ্ছে যে এইটাকে সামনে রেখে এই কাজটি করা হয়েছে। এবং সেই বিচারপতি হাসান, যাকে বয়স বাড়ানো হয়েছিল বিচারপতি, শুধুমাত্র এই বিচার প্রশাসনে না, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই বয়স বাড়ানোর প্রবণতা দেখেছি আমরা। তো আমরা আশা করি যে তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশের মানুষ হয়েছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে বিএনপিকে যে মাসুল দিতে হয়েছে বা তাদেরকে হয়েছে, আগামী দিনের যে কোনো রাজনৈতিক সরকার এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং এই ধরনের বিতর্কিত কোনো সিদ্ধান্ত যেটা এই পুরো সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, এই ধরনের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করবেন না, এগুলো থেকে তারা বিরত থাকবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমরা ভিন্ন একটু আলোচনায় যেতে চাই। দেশের 54 জেলায় আজ খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিনাজপুর থেকে শুরু হচ্ছে, যেটা বলা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই ধারাবাহিকতা আসলে শুরু করেছিলেন সেটার ধারা বজায় রাখতে চান তিনি। প্রশ্ন হচ্ছে, এই যে এত বছর পরে এসেও এই খাল খননের মতো কর্মসূচি উপযোগিতা পড়ছে কেন? উপযোগিতাটা কি? আপনি দেখেন, বিএনপি সরকার গঠন করেছে 1 মাসও হয়নি। বিএনপির যে নির্বাচনী অঙ্গীকারগুলো ছিল, আপনি দেখেছেন যে ইতিমধ্যে সেই নির্বাচনী অঙ্গীকারগুলো পূরণের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, তারা কিন্তু অনেক ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট বাস্তবায়ন শুরু হয়েছে। তারপরে ইমাম মুয়াজ্জিন খতিবদের সম্মানী ভাতা প্রদানের পাইলট প্রজেক্ট, এটাও মানে শুরু হয়েছে। এবং আজকে আরেকটা তাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী খাল খনন কর্মসূচি, এটা একটা মহাপরিকল্পনা সরকারের আছে। 2030 সাল পর্যন্ত সরকার প্রায় 7,000 কিলোমিটার মজা খাল যেগুলো আছে সেগুলো পুনর্খনন, নতুন জলাধার তৈরি, এর মধ্য দিয়ে তারা মানে আমাদের কৃষি এবং গ্রামীণ অর্থনীতিতে একটা প্রাণচাঞ্চল্য তৈরি করার একটা মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে তিনি প্রথম খাল খনন কর্মসূচি উপশীতে তিনি যে আমাদের প্রকল্পটা ছিল সেটি উদ্বোধনের মধ্য দিয়ে তিনি করেছিলেন এবং তার সরকারের সময় 3,500 মাইল আপনার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল এবং সেটা সরকারি প্রকল্পের বাইরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, স্বেচ্ছা
শ্রমের ভিত্তিতে এই খাল খনন কর্মসূচি, আমার মনে আছে আমরা তখন স্কুলের ছাত্র, আমরাও কিন্তু এই খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। হয়তো 2-3 টুকরি মাটি নিয়ে আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে এবং একটা আনন্দের সাথে করেছি। এটা বাংলাদেশের মতো দেশে কেন প্রয়োজন? আপনি জানেন যে আমাদের একটা যে কৃষিভিত্তিক আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে কৃষি উৎপাদনের জন্য আপনার জল সেচের ব্যবস্থা, পানির সেচের ব্যবস্থা হয়। এই খাল এবং গুলোকে যদি আপনার মানে পুনর্খননের মধ্য দিয়ে আমাদের যে বর্ষা মৌসুমের পানিটা যদি আমরা সংরক্ষণ করতে প্রয়োজনের মুহূর্তে কৃষি উৎপাদনের জন্য আমরা এটা সেচে ব্যবহার করতে পারি, এবং সেটা যদি হয় তাহলে কৃষি উৎপাদনের কৃষকদের খরচ কমে এবং আপনি বিদ্যুৎ এবং জ্বালানি খরচ সেটাও কিন্তু সাশ্রয় হয়। প্রাকৃতিক খরা মৌসুমে প্রাকৃতিক পানি দিয়ে যদি, জল দিয়ে যদি আপনি সেচ করতে পারেন তাহলে এটা হলো একটা দিক। দ্বিতীয় কথা হলো যে জলাধারগুলোকে যদি আপনি মানে আবার নতুন করে এগুলোকে যদি পানি সরবরাহ করা যায় তাহলে মাছ উৎপাদনের জন্য এটা কিন্তু আমাদের একটা হয়, এবং এটা আমাদের যে মানুষের যে আমিষের চাহিদা পূরণের জন্য এটা হয়, এবং মৎস্য উৎপাদনে এমনিতেই বাংলাদেশ অনেক এগিয়েছে, সেটা কিন্তু আরেকটা নতুন সংযোজন হবে। জলাবদ্ধতা তৈরি হয়ে আমাদের যে মানে বর্ষা মৌসুমে যে অসময়ে বন্যা বা অপ্রত্যাশিত বন্যা যে তৈরি হয়, সেটাও কিন্তু এই খাল খনন কর্মসূচি যদি হয়, আপনি ঢাকা শহরে আমাদের তো মানে কি বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী আমাদের ঢাকা শহরে 50টা খাল ছিল। সেই খালের মধ্যে এখন হয়তো 12 থেকে 15টার অস্তিত্ব আছে, এবং সেইগুলো একেবারে ব্যবহার অনুপযোগী অবস্থার মধ্যে দিয়ে আছে। কয়েকবারই আমরা দেখেছি উদ্ধার করা যায়নি, এবং সেগুলোকে কখনো কখনো যেগুলো এখনো নালার মতো আছে সেগুলোকে খনন প্রক্রিয়ার মধ্য দিয়ে সচল করার উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। তো ফলে এই 3টা বড় সুবিধা, যে একটা হলো যে আপনি এই জলসেচের মধ্য দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায়, এতে বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের একটা সম্ভাবনা থাকে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। দ্বিতীয় হলো মাছ চাষ, এবং তৃতীয় হলো জলাবদ্ধতা নিরসনের মধ্য দিয়ে আপনার বন্যার যে প্রকোপ, সেই বন্যার প্রকোপ থেকেও দেশবাসীকে নিয়ে। আর সর্বোপরি এই প্রকল্প বাস্তবায়নের সাথে কিন্তু বিপুল সংখ্যক মানুষের একটা কর্মসংস্থানের তৈরি হবে। তো এই বিষয়গুলো মনে রেখেই তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে যে কৃষক এবং বাংলাদেশের যে কৃষি ব্যবস্থার উন্নয়নের যে মহাপরিকল্পনার কথা তারা বলেছেন, এর মধ্যে তার পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি এই খাল খনন কর্মসূচিকে, এবং তিনি যে নির্বাচনী অঙ্গীকারগুলো করেছেন, আপনি জানেন যে আগামী 1লা বৈশাখ কৃষক কার্ডের যেটা দেওয়া কথা সেটারও পাইলট প্রকল্প এটা শুরু হবে, সেটাও কৃষি উৎপাদন বৃদ্ধি। তো আমরা মনে করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি, এটা কিন্তু আমাদের দেশে একটা মানে বৈপ্লবিক কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পদক্ষেপ হিসাবে মানে বিবেচিত হয়, এবং এটা জিআর গ্রামীণ অর্থনীতির পুনরুদ্ধারের একটা মডেল হিসাবে এটা বিবেচিত হয়। কিন্তু আমরা যেটা দেখছি এখন যে অর্থনীতিতে এক ধরনের একটা সংকট চলছে, সরকারের হাতে পর্যাপ্ত টাকা নেই, এই অবস্থায় এরকম কর্মসূচি বাড়তি চাপ তৈরি করবে। দেখেন, তারেক রহমান সাহেব কিন্তু তার যে নির্বাচনের আগে এই ধরনের প্রশ্ন কিন্তু উত্থাপিত হয়েছিল, এবং জামাতে ইসলামী তাদের একটা সামিট করেছিল, একটা প্ল্যান একটা করেছিল, সেখানেও তারা অনেক ধরনের প্রকল্পের কথা বাস্তব মনে করেছিল। সেই সময় প্রশ্ন উত্থাপিত হয়েছে এইসব বাস্তবায়নের আপনার উপায় কি, অর্থ কোথায় পাওয়া যাবে। তারেক রহমান সাহেব এগুলো কিন্তু সেই সময় ব্যাখ্যা দিয়েছেন যে তিনি কিভাবে এই অর্থ সংস্থানগুলো করতে চান বা কিভাবে করবেন। তার একটা বড় মানে জায়গাটা হচ্ছে যে তিনি যেটা চান যে গত 1.5 দশকে বাংলাদেশে যে সীমাহীন লুটপাট, বিদেশে অর্থ পাচারের মতো যে ঘটনাগুলো ঘটেছে, তিনি একেবারে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই ধরনের মানে অর্থনীতিতে লুটপাটটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বাংলাদেশে অনেক ইতিবাচক পদক্ষেপ যেগুলো আছে যে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব। এবং তিনি এই কাজগুলো শুরু করেছেন পাইলট প্রকল্প হিসাবে, ধাপে ধাপে সেগুলোর বাস্তবায়ন হবে। এবং আপনি ধরেন 1 বছর 2 বছর যদি আমাদের অর্থনীতিতে একটা প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব হয় যদি সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে, তাহলে কিন্তু সেগুলি হবে। তিনি একদিনে সবকিছু করে ফেলবেন না, ধাপে ধাপে করবেন এবং অর্থ সংস্থান সাপেক্ষে এই কাজগুলো করবেন। আপনি কৃষকদের জন্য কিন্তু অলরেডি 1,500 কোটি টাকার কৃষি ঋণ কিন্তু মওকুফ হয়েছে 10,000 টাকা পর্যন্ত। এবং যেগুলো আমাদের দেশে বাংলাদেশের রাজনীতিতে দেখি যে নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু নির্বাচনের পরে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য হয়নি। এমনকি নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় তারেক রহমান সাহেবের বা
বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন জামাত ইসলামী এবং তার মিত্ররা, তারা কিন্তু প্রত্যেকেই এই ধরনের কার্ড, এই ধরনের ব্যবস্থাকে নিয়ে কিন্তু বড় রকমের প্রশ্ন তুলছিলেন। চালু হবে হ্যাঁ, চালু হবে কিনা এগুলো নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। পাইলট প্রকল্প হিসাবে এগুলো চালু হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই যে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছার সাথে সাথে আপনি দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা যায় এবং অর্থনৈতিক পরিকল্পনা বা মানি ম্যানেজমেন্ট একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেইগুলো যদি তারা মানে সাফল্যের সাথে করতে পারেন তাহলে এই প্রকল্পগুলো অবাস্তবায়নযোগ্য এটা আমি মনে করি না। জি, এবার আমরা একটু ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন সমঝোতার জন্য মরিয়া ইরান, যদিও ইরান এটা প্রত্যাখ্যান করেছে। আমরা এখন যে পরিস্থিতি দেখছি, এই দুই পক্ষ কিংবা যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরান, কেউ কি আসলে চাইছে যুদ্ধটা সহসায় শেষ হয়ে যাক? আচ্ছা, আমরা এই যে ইরানের, আমি এটাকে যুদ্ধ না বলে আগ্রাসন বলবো, ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা আগ্রাসন, এবং এই আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে এখন ইরান, এবং এর ফলে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। সেই যুদ্ধাবস্থা তৈরি হলো, এটা প্রায় 17 দিনে আজকে গড়িয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে প্রথম যে ইসরায়েলকে নিয়ে তাদের যৌথ যে ব্যাপক আক্রমণ, সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল পারমাণবিক কর্মসূচি শুধু নিয়ন্ত্রণ না, একই সাথে ইরানে একটা রেজিম চেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তাদের যে মূল লক্ষ্যটা ছিল যে আয়াতুল্লাহ আলী খামেনির এই শাহাদাত বরণের মধ্য দিয়ে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা সংকট তৈরি হবে এবং সেখানে বর্তমান যে রেজিম আছে সেটাতে তারা একটা চেঞ্জ করতে হবে। 17 দিনে এর লক্ষণ আমরা কোনোটাই দেখিনি। উল্টো প্রাথমিক আক্রমণের ধাক্কা সামলিয়ে এখন ইরান এককভাবে তারা যেভাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর, মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোর উপর তাদের যে মিসাইল আক্রমণ যেটা জোরদার করেছে, তাতে কিন্তু এখন মার্কিন প্রশাসন এবং ইসরায়েলের জন্য এটা একটা বড় রকমের চ্যালেঞ্জের জায়গা দাঁড়িয়েছে। আপনি দেখেন যে ইতিমধ্যে ইসরায়েলের যে পুলিশ সদর দপ্তর সেটি প্রায় ঘুরিয়ে দিয়েছে, এবং তাদের যে রাডার সিস্টেম এটাও কিন্তু ইরান মানে একেবারেই বলে অকার্যকর করে দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করেছে। ইরানের এইবার রণকৌশলটা যেটি হয়েছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অধিক অর্থনৈতিক চাপে ফেলা, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের যে সামরিক ঘাঁটিগুলোতে যে ইরান আক্রমণ করছে, এটার মূল লক্ষ্য হচ্ছে এটা। এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়েছে। আপনি দেখেন কূটনৈতিকভাবে ট্রাম্প কিন্তু 2 দিন আগে একটা বড় রকমের ধাক্কা খেয়েছেন। হরমুজ প্রণালী উন্মুক্তকরণের জন্য তিনি তার মিত্র দেশগুলোকে, মার্কিন যুক্তরাষ্ট্রে তার মিত্র দেশগুলোকে এখানে তাদের যুদ্ধ জাহাজ প্রেরণের জন্য অনুরোধ, কেউ কিন্তু তার আহ্বানে সাড়া দেয়নি। এবং আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানের জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছিল, ইরানের পক্ষ থেকে নয়। ফলে ইরান এখন যে পর্যায়ে আছে, ইরান মনে করছে হয়তো যে এই ধরনের আলোচনার মধ্য দিয়ে একটা সাময়িক পরিস্থিতি তৈরি করা যায়, মানে যুদ্ধবন্ধ পরিস্থিতি, কিন্তু দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর তার যে মানে আগ্রাসী মনোভাব সেটি হবে। ফলে ইরানের পক্ষ থেকে আমার ধারণা যে সামরিকভাবে এটিকে জবাব দিয়ে যতটুকু সুবিধা আদায় করা যায় সেই নীতি কৌশলই গ্রহণ করেছে। ফলে হরমুজ প্রণালী প্রশ্নে এবং যুদ্ধ বন্ধের প্রশ্নে ট্রাম্প প্রশাসনের বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যে আগ্রহের কথা, সেটা থেকে ন্যূনতম কোনো রকমের আগ্রহ প্রকাশ করছে না বা দেখাচ্ছে না, বিশেষ করে হরমুজ প্রণালী ইস্যুতে কেন্দ্র করে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয়, সেটা তো ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা গোটা বিশ্বের অর্থনীতির উপর একটা বড় রকমের মানে নেগেটিভ ইম্প্যাক্ট। জি, এবং এখন ধরেন আপনি যেটা হয়েছে যে করোনা উত্তর অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতির উপর যে চাপ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেই যুদ্ধ চলমান অবস্থার মধ্যে দিয়ে এই সংকট, মধ্যপ্রাচ্যের এই সংকট, সব মিলিয়ে কিন্তু বিশ্ব অর্থনীতি একটা বড় চাপে আছে। এবং বাংলাদেশ বলার অপেক্ষা রাখে না, আমরা একটা প্রবল ঝুঁকির মধ্যে আছি। এক ধরনের হলো জ্বালানি ঝুঁকির মধ্যে আমরা ছিলাম, আমাদের রেশনিং ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখন আবার একটু উন্মুক্ত হয়েছে। কিন্তু আর 1 মিনিটের মধ্যে এই রেশনিং প্রসঙ্গটা একটু আলোচনা করতে চাই। আমরা দেখলাম জ্বালানি তেলের বাজারে এক ধরনের প্রভাব পড়েছে, যুদ্ধের প্রভাব কিছুটা আমরা দেখছিলাম। রেশনিং চলছিল, যদিও রেশনিংটা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে প্রত্যাহার করার পরও
মানুষের মধ্যে সেই আতঙ্কটা কাটছে না কেন? তারা এখনো ভিড় করছেন কেন আসলে পেট্রোল পাম্পগুলোতে? একটা বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশের মানে আমাদের ব্যবসায়ীদের একটা সুযোগ সন্ধানী মনোভাব আছে। আপনি দেখেন এই যে প্রথম যখন রেশনিং প্রথা, আমরা দেখলাম যে ঘরের ভিতর নিয়েও তেল মজুত করা হচ্ছে। পেট্রোল পাম্পের মালিকরা কোন ধরনের অসাধু যারা আছে সেগুলো। আপনি তেলের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু আমাদের আগেই তেল কেনা ছিল, সেই তেল কিন্তু এসে গেছে, আমাদের অনেকগুলো জাহাজ আমাদের আছে, আসার পথে আছে, ফলে আপাতত সংকট নাই এবং সরকার আশা করছে যে মজুদ আমাদের আছে এর মধ্যেই এই পরিস্থিতির উন্নতি হবে এবং ভারত আমাদেরকে ডিজেল দিতে পারে। রাশিয়ার সাথেও আমরা মানে সাশ্রয়ী মূল্যে কেনার জন্য বিকল্প আলোচনা করছি। সৌদি আরব থেকে ডিজেল আনার ব্যাপারে এগুলো আলোচনা হচ্ছে। তো এর মধ্য দিয়েই যেটা হলো যে ব্যবসায়ীদের যে অসাধু মনোভাব, তারা কিন্তু পাম্পগুলোতে তেল মানে রেশনিং উত্থাপন করলেও মানে সরবরাহ করছে না, ফলে মানুষের মধ্যে যে আতঙ্ক, আমার ধারণা এই 1-2 দিনের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু এই যে একটা সুযোগের ব্যবহার মানে অপব্যবহার বলবো, সদ্ব্যবহার করার যে মানুষের প্রবণতাটা, এইটি কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে এইবারও আমরা প্রবলভাবেই এটা দেখলাম। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান আজকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ ছাড়া সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।